হঠাৎ করে হিমিকে টেনে বুকের উপর তুলে শক্ত করে বুকে চেপে ধরে নিলয়। তারপর পাগলের মতো কপালে, ঠোঁটে, গালে চুমু খেয়ে বলে, তোমাকে হারানোর আগে আমি নিজে হারিয়ে যেতে চাই পৃথিবী থেকে, নয়তো তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না। হিমির ঘুম ভেঙে যায়। নিলয়ের কপালে চুমু খেয়ে ভাঙা গলায় মৃদু হেসে হিমি বলে, নিশ্চয়ই আবার সেই দুঃস্বপ্ন দেখেছো। শোনো নিলয়, স্বপ্ন স্বপ্নই হয়। আমি তোমায় ছেড়ে কোথাও যাচ্ছি না। আমি তোমার ছিলাম, তোমার আছি, আর তোমারই থাকবো। আসলে কয়েকদিন ধরে খুব বাজে একটা দুঃস্বপ্ন দেখছে নিলয়, হিমির মৃত্যু। তাই প্রতিক্ষণ অজানা আতঙ্কে কাটে তার। হিমি আবারও নিলয়ের ঠোঁটে চুমু খেয়ে বলল, স্বপ্নের কথা ভেবে ঘুম নষ্ট করে লাভ নেই। চলো দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাই। তারপর দুজন দুজনকে জড়িয়ে আবার ঘুমের দেশে। ঠিক তার দুদিন পরে ট্রাকের ধাক্কায় নিলয়ের গাড়ি ছিটকে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। সামনের গ্লাস ভেঙে বেশ বড় সাইজের একটা টুকরো হিমির মাথায় অনেকখানি ঢুকে যায়। রক্তাক্ত হাতে নিলয়ের মুখটা স্পর্শ করে কাঁপা কাঁপা কণ্ঠে অস্পষ্টভাবে হিমি বলে, নিজের দিকে খেয়াল রেখো। তারপর হিমির শরীর নিথর হয়ে যায়। মাস দুই আগে নিলয় এবং হিমির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সপ্তাহ শেষে দুজনের লং ড্রাইভে বের হয় তারা। শুনশান নিরিবিলি রাতের রাস্তা, গাড়ির স্পিড একেবারে কম। একটু পরে পরে দুজনের চোখে চোখ, মুচকি হাসি। এই মুহূর্ত যেন বর্ণনা করা যায় না। ভালো লাগা, ভালোবাসা, আনন্দের আবেশ। হঠাৎই মালবাহী একটি ট্রাক প্রচণ্ড গতিতে রং সাইডে এসে নিলয়ের গাড়িটা ধাক্কা দিয়ে চলে যায়। নিলয়ের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ছুটতে গিয়ে একটি গাছের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। ভাঙা গ্লাসের এক টুকরো হিমির মাথায় অনেকখানি ঢুকে যায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও রক্তাক্ত হাতে নিলয়ের মুখটা স্পর্শ করে কাঁপা কাঁপা অস্পষ্ট কণ্ঠে হিমি বলে, নিজের দিকে খেয়াল রেখো। তারপর হিমির শরীর নিথর হয়ে যায়। ভালোবাসা বুঝি এমনই হয়? শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও ভালোবাসার মানুষটার কথা ভাবা, নিজের মৃত্যু জেনেও ভালোবাসার মানুষকে আগলে রাখার প্রবল চেষ্টা। ভালোবাসা যদি দৃশ্যমান হতো, তবে মৃত্যুর আগেও ভালোবাসার মানুষটির জন্য একজন মানুষ কী পরিমাণ ভালোবাসা রেখে যায় সেটা দেখা যেত। কিছু বলতে পারছে না নিলয়, চোখ ঝাপসা হয়ে আসছে। পৃথিবীটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে ধীরে ধীরে। নিলয় অজ্ঞান। নিলয় যখন জ্ঞান ফিরে তখন সে হাসপাতালের বেডে। হিমিকে না দেখে হন্তদন্ত হয়ে উঠতে গিয়ে খেয়াল করে তার হাত এবং পায়ে ব্যান্ডেজ করা। ডক্টর, আমার হিমি কোথায়? বলে গড়িয়ে বেড থেকে ফ্লোরে পড়ে নিলয়। স্লাইনের পাইপ টেনে খুলে ফেলে। হামাগুড়ি দিয়ে দরজার দিকে যেতে যেতে বলতে থাকে, আমি আমার হিমির কাছে যাব। হিমি একলা থাকতে ভীষণ ভয় পাই। কোথায় আমার হিমি? ডাক্তার এবং কয়েকজন নার্স মিলে নিলয়কে ধরাধরি করে বেডে এনে শুইয়ে দেয়। নিলয় ডাক্তারকে প্রশ্ন করে, আমার হিমি কোথায় ডক্টর? ডাক্তার মাথা নিচু করে জবাব দেয়, হিমি বেঁচে নেই। হিমি বলে চিৎকার করে আবার নিলয় বেড থেকে ফ্লোরে গড়িয়ে পড়ে। আবার ডাক্তার এবং নার্স মিলে নিলয়কে ধরে বেডে শুইয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। কিছুক্ষণ ধস্তাধস্তি করে নিস্তেজ হয়ে পড়ে নিলয়। এভাবে কয়েক মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠে নিলয়। নিলয় এবং হিমির প্রথম পরিচয় হয়েছিল কিভাবে, চলুন জেনে নিই। বছর খানেক আগে একটি রেল স্টেশনে মধ্যরাতে পরিচয় হয়েছিল নিলয় এবং হিমির। নিলয় হেঁটে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে হিমির কণ্ঠ ভেসে এলো, মাতৃভূমিতে সামান্য হেল্প পাওয়ার মতো একটা মানুষ নেই। কি অদ্ভুত। ঘুরে দাঁড়িয়ে হিমিকে দেখে নিলয় চোখ ফেরাতে পারছিল না। মানুষ এত সুন্দর হতে পারে? শ্যামলা রঙের মেয়েটির চেহারার সৌন্দর্য যেন স্বর্গের অপ্সরাদের হার মানাবে। চোখ, মুখ, নাক, কান যেন মায়ার সমুদ্র। তার মুখের হাসি যেন চৈত্রের খাকা রোদুরে পথিকের মাথার উপর উড়ে এসে ছায়া দেয় এক খণ্ড মেঘের মতো প্রশান্তি। হিমি হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি হিমি। জন্মস্থান বাংলাদেশ, কিন্তু বেড়ে ওঠা লন্ডনে। প্রচুর ঘোরাঘুরি করতে ভালোবাসি। অ্যাডভেঞ্চার আমার নেশা বলতে পারেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের সামনে তুলে ধরার ইচ্ছে আমার, তাই সময় হলেই ছুটে আসি।
নিজের জন্মভূমির এ প্রান্ত থেকে ও প্রান্ত যদি ঘুরতেই না পারলাম, তবে বিশ্বভ্রমণের ছাড়পত্র আর লেখা না করে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নেওয়া বিষয়টা এক হয়ে গেল না? নিলয় হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, আমি নিলয়, একজন ব্যবসায়ী, নিলয় গ্রুপসের মালিক। কয়েকটা ফ্যাক্টরি আছে, ওগুলো নিয়ে ব্যস্ত থাকা হয়। তবুও সময় পেলে বেরিয়ে পড়ি প্রকৃতির সান্নিধ্য পেতে। তবে আমার যেটা মনে হয়, আপনি ভীষণ স্মার্ট এবং উচ্চশিক্ষিত। আপনার সাথে পরিচয় হতে পেরে দারুণ লাগলো। হিমি তার হাতের লাগেজটা নিলয়ের দিকে ঠেলে দিয়ে বলল, আপাতত লাগেজটার দায়িত্ব আপনি নিলে আমার আরো দারুণ লাগবে। হিমির চঞ্চলতা এবং চতুরতা দেখে নিলয় অবাক। মেয়েটির খুব সহজে কারোর সাথে মিশে যাবার জাদুকরী ক্ষমতা আছে। হিমি লং স্লিভ শার্ট পরা, হাতা ভাঁজ করে কোণে পর্যন্ত ওঠাতে ওঠাতে বলল, এদেশে না হেল্পিং হ্যান্ড বিষয়টা এখনো চিন্তার বাইরে, কেউ কারোর হেল্প করতে চায় না। নিলয় বলল। এই যে আমি হেল্প করছি। হিমি শব্দ করে হেসে বলল, তাও তো ঠেলায় পড়ে জোর করে লাগেজটা দিয়েছি, তাই সাহায্য করতে বাধ্য হলেন। যেভাবে হোক করলাম তো। থাকবেন কোথায়? এখনো ঠিক করিনি। কোনো হোটেল বুকিং না করে এসে ভুল করছেন। কোনো হোটেল বুকিং না করে এসে ভুল করছেন। রাতের বেলায় একটা মেয়ের পায়ে পায়ে বিপদ। আচ্ছা, আপনি হোটেল বুক করেছেন? হ্যাঁ। আমি ওখানেই থাকবো আপনার সাথে। একটা মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়িত্ব একজন সচেতন নাগরিক হিসেবে। এক রুমে, তাও আবার একটা অপরিচিত মেয়ের সাথে? সমস্যা নেই, আমি ক্যারেটে জানি। আপনার মনে কোনো কুমতলব জাগলে পিটিয়ে পাটিসাপটা বানিয়ে ফেলবো। হিমির কথা শুনে নিলয় হো হো করে হেসে উঠে বলে, না, সমস্যা নেই। আর রাত যতটুকু বাকি আছে গল্প করে কাটিয়ে দিব। এইভাবেই পরিচয় হয়েছিল দুজনার। তারপর ভালো লাগা, ভালোবাসা। বছরখানেক হিমি নিলয় গ্রুপের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবেও কাজ করে। তারপর আবার লন্ডন চলে যায় এবং বছরখানেক পরে আবার ফিরে আসে। তারপর বিয়ে। এই বিয়েতে সম্মতি ছিল না হিমির পরিবারের। লন্ডনে হিমির বাবার বিভিন্ন ব্যবসার কাছে নিলয় গ্রুপ তুচ্ছ। নিলয়ের যা সম্পদ তা হিমির বাবার অর্থ সম্পদের কাছে কিছুই না। ভালোবাসার দেয়াল এখান থেকেই তৈরি হয়। সবাই অর্থবিত্তের প্রতি দুর্বল। দুটি হৃদয়ের ভালোবাসা নিঃশেষ হয়ে চাপা পড়ে এই অর্থবিত্তের নিচে। এই সেদিকে কজন খেয়াল রাখে? এই অবস্থায় হিমি সবাইকে ছেড়ে লন্ডন থেকে চলে এসে নিলয়ের সাথে ঘর সংসার সাজানোর আশায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে পৃথিবী ছাড়তে হলো। এইবার বলতে পারেন মৃত্যু হয়েছে, ভালো হয়েছে। বাবা মার মনে কষ্ট দিয়ে কেন আসলো এভাবে? আসলে হিমির চিন্তা ছিল অন্যরকম। তার বিশ্বাস মা বাবা কোনো দিন সন্তানকে দূরে ঠেলে দিয়ে থাকতে পারে না, ঠিকই বুকে টেনে নেয়। কিন্তু ভালোবাসার মানুষকে হারালে তাকে না পাওয়ার ক্ষতটা আজীবন বয়ে বেড়াতে হয়। প্রত্যেকটা মানুষের নিজের সুখের পথটা বেছে নেওয়ার অধিকার আছে, তবে ভেবে চিনতে। নিলয়ের ভালোবাসা কখনো মিথ্যে মনে হয়নি হিমির। মনে হয়নি নিলয়ের ভালোবাসায় খুঁত আছে। মনে প্রাণে বিশ্বাস এবং ভালোবেসেছিল বলেই হিমি ছুটে এসেছিল নিলয়ের কাছে, তার স্বপ্নের রাজপুত্রের কাছে, তার সুখের ঠিকানায়। অনেক বোঝানোর চেষ্টা করেছে হিমি তার মা বাবাকে। যখন কিছুতেই মানছিল না, তখন বাধ্য হয়ে হিমি চলে আসে। হিমির প্ল্যান ছিল বিয়ের কিছুদিন পরেই নিলয়কে নিয়ে লন্ডনে মা বাবার সামনে উপস্থিত হবে। তারা মেনে নিতে না চাইলে দুজনে ক্ষমা চাইবে, কিন্তু সেই সুযোগ আর পেল না হিমি। যাই হোক, হিমিকে হারানোর ক্ষত নিয়ে বিধ্বস্ত নিলয় আজও দিশেহারা। রাস্তার ওপাশের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এপাশে আস্তে আস্তে কিছু একটা দেখিয়ে রাস্তার মাঝখানে থমকে দাঁড়ায় নিলয়। সমস্ত খেয়াল যেন একত্র হয়ে নিক্ষিপ্ত ওই একদিকেই। প্রচণ্ড স্পিডে ছুটে আসা একটি গাড়ি বারবার হর্ন বাজিয়েও নিলয়ের দৃষ্টি আকর্ষণ করতে না পেরে কড়া ব্রেক করে গাড়ি থেকে একজন লোক নেমে এসে ধাক্কা দিয়ে নিলয়কে বলে, মরতে হলে নদীতে ঝাঁপ দিয়ে মরো, এখানে মরলে নিজেও মরবে, আমাকেও মারবে। নিলয়ের ধ্যান ভাঙে। সরি বলে দৌড়ে রাস্তা পার হয়ে অসংখ্য লোকের ভিড়ে কাউকে খুঁজতে থাকে পাগলের মতো। নিলয়ের ভীষণ ইচ্ছা তাকে একটিবার জিজ্ঞেস করা, কে তুমি? কিন্তু এত লোকের ভিড়ে কাঙ্ক্ষিত সেই মুখ যেন হাওয়ায় মিলিয়ে গেল। তবু নিলয় অসংখ্য লোকের মাঝে পাগলের মতো খুঁজে চলেছে। খুঁজে না পেলে
হয়তো হিমিকে হারানোর ক্ষতটা আরও জীবন্ত হয়ে উঠে জ্বালিয়ে পুড়িয়ে নিলয়ের বুকটা আরও ছারখার করে দেবে। ডাক্তার বলল হিমি বেঁচে নেই। তাহলে এক ঝলক দেখে যাকে হুবহু হিমির মতো মনে হলো সে কে? সেদিন হন্যে হয়ে যাকে খুঁজছিল আজ তাকে নিজের অফিসে দেখে দৌড়ে গিয়ে হাত ধরে। কে তুমি জিজ্ঞেস করতে মেয়েটি নিলয়ের গালে একটি থাপ্পড় মেরে বলল, এটা কেমন অসভ্যতা? আপনি আমার হাত ধরলেন কেন? সমস্ত অফিসের স্টাফ এবং যারা চাকরির জন্য নিলয়ের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে সবাই অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে। নিলয়ের অফিসের স্টাফরা এই জন্য অবাক হয়নি যে মেয়েটি নিলয়কে থাপ্পড় মেরেছে, তারা এই জন্য অবাক হয়েছে যে মেয়েটি দেখতে হুবহু হিমির মতো। হ্যাঁ, এই মেয়েকে দেখে রাস্তায় থমকে গিয়েছিল নিলয়। তাই জ্ঞান ছিল না যে রাস্তার মাঝখানে এইভাবে দাঁড়িয়ে থাকলে গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ যেতে হবে। নিলয়ের প্রাণ হিমির প্রতিচ্ছবি দেখেই নিজের প্রাণের প্রতি খেয়াল ছিল না নিলয়ের। হৃদয় ভেবেছিল সেই ঘটনা তার মস্তিষ্কের ভ্রম, কিন্তু সেই মেয়েটিকে আজকে নিজের অফিসে দেখে আরও অবাক হয়ে যায় নিলয়। তাই তো থাপ্পড় খেয়েও এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটির চেহারায় অস্বস্তির রেখা ফুটে উঠেছে। অফিসের স্টাফদের দিকে তাকিয়ে মেয়েটি বলল, এসব অসভ্য লোকদের কিভাবে এরা চাকরি দেয় আল্লাহ জানি। একজন পিয়ন একটা চেয়ার টেনে এনে মেয়েটিকে বসতে দিয়ে বলল, ম্যাডাম, ইন্টারভিউর স্টেশনে হয়তো আপনি নার্ভাস, তার উপর উনি এভাবে আপনার হাত ধরে ফেললো। প্লিজ উত্তেজিত হবেন না, মাথা ঠান্ডা করেন। কিছু খাবেন? কোল্ড ড্রিঙ্কস এনে দেই? মেয়েটি পিয়নকে বলল। উনি যেভাবে দৌড়ে এসে আমার হাতটা ধরে বলল, কে তুমি? মনে হচ্ছিল আমি কোন কালে বোধা হয় ওনার বাড়া ভাতে ছাই দিয়ে এসেছিলাম। কি অদ্ভুত! অফিসের স্টাফরা খিলখিল করে হেসে উঠল সবাই। নিলয় চোখের ইশারায় স্টাফদের মেয়েটির কাছে কোনো কিছু বলতে বারণ করে তার রুমের দিকে হেঁটে চলে গেল। অফিস স্টাফদের খাতির যত্ন দেখে মেয়েটি ভীষণ অবাক। চাকরিতে জয়েন করার আগেই এত খাতির যত্ন! নিলয়ের কোম্পানিতে নিয়োগ চলছে কিছু সংখ্যক ফ্যাক্টরি শ্রমিক এবং নিলয়ের ব্যক্তিগত সহকারী পদে। মেয়েটি ব্যক্তিগত সহকারী পদে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে। ফ্যাক্টরি শ্রমিকদের ইন্টারভিউ এক পাশে, অন্যদিকে নিলয়ের অফিস রুমে সহকারী হিসেবে ইন্টারভিউ দিতে আসা অল্প কয়েকজনের ইন্টারভিউ নেবে নিলয়। পিয়নকে ফোন করে নিলয় বলল, যে মেয়েটা থাপ্পড় মেরেছিল ওনাকে নিয়ে আসো আমার রুমে। পিয়ন মেয়েটিকে সঙ্গে নিয়ে নিলয়ের রুমে ঢুকলো। মেয়েটি নিলয়কে দেখে অবাক, কাচুমাচু করে বলল, আপনার রিজেক্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি সসম্মানে। নিলয় মুচকি হেসে পিয়নকে বলল, বাকি যারা ইন্টারভিউ দিতে বসে আছে তাদের গিয়ে চলে যেতে বলেন। পিয়ন বেরিয়ে চলে গেল। নিলয় মুচকি হেসে মেয়েটিকে বলল, তো আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনাকে রিজেক্ট করা হবে? আপনাকে থাপ্পড় মারলাম যে। ওটা তো আমার প্রাপ্য ছিল। চিনি না জানি না অথচ আপনার হাত ধরে ফেললাম। আপনার নামটাই তো জানা হলো না। সিভিতে তো লেখা আছে। তা না, তবে আপনার মুখে শুনলে আরো ভালো লাগতো। ওকে, আমি নাবিলা। হুম, সুন্দর নাম নাবিলা। আপনি চাইলে আজকে থেকেই জয়েন করতে পারেন এবং করলে আমি খুশি হব। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। নিলয়ের অফিস রুমের ভেতরেই এক কর্নারে থাকা চেয়ার টেবিল নাবিলাকে দেখিয়ে নিলয় বলল, আপনি ওখানে বসবেন, তবে এখন কিছুক্ষণ এখানেই সামনাসামনি বসুন, আমরা কথা বলি। আসলে নাবিলাকে যতই দেখছে যেন মন ভরছে না নিলয়ের। এজন্য হিমি নিজেই মৃত্যুর পরে আবার পুনরায় জন্ম নিয়ে পৃথিবীতে এসেছে নিলয়ের ভালোবাসার টানে। নাবিলার কথা বলার ধরন, শারীরিক গঠন হুবহু হিমির মতো। ভালোবাসার হিমি নেই, কিন্তু হিমির প্রতিচ্ছবি নাবিলাকে তাই চোখ ভরে দেখছে নিলয়। এরকম হুবহু দেখতে মানুষের মতো মানুষ হয় এইটা স্বাভাবিক, কিন্তু এতটা নিখুঁত মিল সত্যিই রহস্যময়। নিলয় এবং নাবিলা কথা বলছে, এমন সময় দরজা খুলে নিলয়ের চাচাতো বোন মীরা অফিস কক্ষে ঢুকে নাবিলাকে দেখে থমকে গেল। একটু সময় বিস্ফোরিত চোখে নাবিলার দিকে তাকিয়ে থেকে মুখ দিয়ে কাপা কণ্ঠে হি 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 শব্দ করে ধড়াম করে ফ্লোরে পড়ে অজ্ঞান মীরা। নাবিলা অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলল, আমি কি এতটাই কুৎসিত যে আমাকে দেখে মেয়েটির জ্ঞান হারালো? নিলয় মুচকি হেসে বলল, আমার চোখে তুমি শ্রেষ্ঠ সুন্দরী। ও আমার চাচাতো বোন মীরা, মৃগী লোক আছে।
তাই প্রায় সময় এরকম করে। নাবিলা আমতা আমতা করে বলল। ও আচ্ছা। পানির বোতল হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে মীরার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিতেই মীরা চোখ খুলে ভ্রু কুচকে ফিসফিস করে নিলয়কে বলল। মেয়েটিকে মিহির ভূত নাকি আবার? নিলয় ফিসফিস করে মীরাকে বলল। আরে না, আমার সহকারী হিসেবে চাকরিতে জয়েন করেছে আজকে। ওর নাম নাবিলা। খবরদার ওকে কিছু বলিস না আবার। নিলয় মীরার হাত ধরে টেনে তুলে চেয়ারে বসতে বলল। চেয়ারে বসে মীরা আর চোখে নাবিলাকে দেখছে। নাবিলা গড়া খাকারি দিয়ে মীরাকে বলল। চোখ দুটো এভাবে বারবার 180 ডিগ্রিতে ঘোরালে চোখের বিয়ারিং ক্ষয়প্রাপ্ত হতে পারে। আমাকে দেখতে ইচ্ছে হলে সোজাসুজি তাকিয়ে থেকে দেখে নিন, ভিজিট দিতে হবে না। মীরা বলল। স্মার্ট আছে খুব। এই যুগে স্মার্ট না হলে হয় বলো মীরা? কিন্তু তোমাকে অতটা স্মার্ট মনে হচ্ছে না। মানে হলো তুমি যদি অতটা স্মার্ট হতে তাহলে তোমার ভাইয়ার সহকারী নিয়োগ দিতে হতো না। এই পোস্ট তুমি সামলে নিতে পারতে। আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমি কাজ করতে কেন যাব? এই যে আনস্মার্ট লোকেরা এভাবেই চিন্তা করে। কাজ করা গর্বের বিষয়। তোমার ভাইয়া নিলয় স্যারের কি টাকার অভাব? তিনি কাজ করছেন কেন? আর বড় কথা হলো নিজের টাকা খরচা করার মজাটাই আলাদা। নিলয় হাঁ করে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে নাবিলার কথা। হিমি ঠিক এভাবেই কথা বলতো। মীরা একটু বিরক্ত হয়ে নাবিলাকে বলল। তুমি আমাদের ভাই বোনের মাঝে কথা না বললে বেটার। মনে রেখো, তুমি সামান্য একজন কর্মচারী। নাবিলা মুচকি হেসে বলল। স্মার্ট লোকেরা কখনো কোনো কিছুকে সামান্য মনে করে না। যেমন আমার কাছে আমার চাকরিটা অসামান্য। ভেবে ভালো লাগছে আমি কিছু একটা করছি, যাতে আমার সময়ের মূল্যকে স্যালারি হিসেবে মাস শেষে পাবো। তার মানে আমার সময় মূল্যবান। আর তুমি ব্যাগ ভরে শপিং আর গাল ভরে মেকআপ ছাড়া আর কি করছো বলো? এতে সময় এবং টাকা দুটোই অপচয়। নিলয় হাঁ করে নাবিলার কথা গিলছে। মীরার মেজাজ গরম হয়ে উঠেছে দেখে নিলয় নাবিলাকে বলল। নাবিলা, আমাদের জন্য একটু চা করে আনবে? নাবিলা রুম থেকে বেরিয়ে যেতেই মীরা বলল। ভাইয়া, এই মেয়ে ঠোঁট কাটা। মানে যা মনে আসে মুখে গড়গড় করে বলে ফেলে। একে না রাখাই ভালো হবে। দেখতে হিমি ভাবির মতো বলে গলে যেও না। মীরা থাক না, আজকেই তো সবে জয়েন করছে, কিছুদিন দেখি। তুই কেন এসেছিস বল? ভাইয়া, শপিংয়ে যাব বন্ধুদের নিয়ে, টাকা লাগবে। আচ্ছা, অ্যাকাউন্টে বলে দিচ্ছি, যাওয়ার সময় নিয়ে নিবি। একটু পরেই নাবিলা এক কাপ চা এনে নিলয়ের টেবিলে রাখলো। নিলয় অবাক হয়ে জিজ্ঞেস করলো। মীরার জন্য আনুনি? নাবিলা মীরার দিকে তাকিয়ে বলল। নামি ব্র্যান্ডের দামি লিপস্টিক মীরার ঠোঁটে চকচক করছে। তার মানে বাসা থেকে বেরিয়ে সোজা অফিসে এসেছে আপনার কাছে। এখান থেকে শপিং অথবা পার্টিতে যাবে। সুতরাং এখন মীরা কিছুতেই চায়ের কাপকে তার ঠোঁট স্পর্শ করতে দেবে না। এটাই স্বাভাবিক। মীরা ভিংজি কেটে বলল। থাক, আর স্মার্টনেস দেখাতে হবে না। মীরা হন হন করে হেঁটে বেরিয়ে গেল। নাবিলাকে যতই দেখছে, যতই তার কথাবার্তা শুনছে, নিলয় ভুলে যাচ্ছে যে তার হিমি মরে গেছে। নিলয়ের মনে হচ্ছে তার সামনে নাবিলা নয়, হিমি দাঁড়িয়ে আছে। কিন্তু সত্যিটা কি? হিমির কোমরের ঠিক সামান্য উপরে একটা জন্মদাগ আছে। বিষয় হচ্ছে হিমি মারা গেছে এমনটা সবাই জানে। নাবিলাকে হুবহু হিমির মতো মনে লাগার কারণে নিলয়ের মনে কৌতূহল বেড়েই চলেছে। এখন নাবিলার কোমরে ওই রকম জন্মদাগ আছে কিনা সেটা শিওর হবার জন্য নিলয়ের মন ব্যস্ত সারাক্ষণ। কি এবং কোন উপায়ে সেটা সম্ভব ভেবে পাচ্ছে না নিলয়। এই জন্মদাগ নিয়ে নানান কথা প্রচলিত, কিছু কুসংস্কার, আবার এ নিয়ে গবেষণারও কম নেই। চলুন তেমন কিছু জানি। অনেকেই হয়তো এমন তথ্যকে কুসংস্কার বলে অবজ্ঞা করতে পারেন, তবে এ নিয়ে গবেষণার শেষ নেই। তবে খুব বেশি তথ্য প্রকাশ্যে না এলেও 1960 সালে চিকিৎসক ইয়ান স্টিভেনসন এ নিয়ে নানান রহস্য ফাঁস করেছিলেন। সেই তথ্যের উপর ভিত্তি করে এই প্রতিবেদনে তুলে ধরা হলো জন্মদাগের কিছু গোপন কথা। শরীরের আলাদা আলাদা জায়গায় জন্মদাগের অর্থও আলাদা। কারো পায়ে জন্মদাগ থাকলে সেই ব্যক্তি সাধারণত বিভ্রান্ত থাকেন, কোনো বিষয় নিয়ে চটপট সিদ্ধান্ত নিতে পারেন না। প্রতিভা থাকা সত্ত্বেও তা সঠিকভাবে কাজে লাগানোর অভাবে বাকিদের থেকে পিছিয়ে পড়েন তিনি।
কাঁধে জন্মত্যাগ বলতে বোঝায় অর্থে টান। এই ব্যক্তিরা প্রায় সারা জীবনই টাকার অভাবে ভোগেন, তবে ডান কাঁধে জন্মদাগ থাকলে সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান। ভাগ্যের জোরে বহুদূর এগিয়ে যান তিনি। লক্ষ্য করে দেখুন তো বুকের বাঁ দিকে জন্মদাগ রয়েছে কিনা, তাহলে যাতেই হাত দেবেন তা সোনা হতে বাধ্য। প্রতিটি পদক্ষেপে মিলবে সাফল্য। পাশাপাশি আপনার মধ্যে যে রসবোধ রয়েছে সে বিষয়েও সকলে অবগত। বুকের ডান দিকের দিকে জন্মদাগ থাকলেও আপনি সৌভাগ্যবান। সম্পদ এবং সৌভাগ্য পরিপূর্ণ আপনার জীবন। ঘাড়ের ডান দিকে জন্মদাগ থাকার অর্থ সেই ব্যক্তি বেশিরভাগ সময় বাড়িতে থাকতেই ভালোবাসেন। পরিবার ও বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে তিনি পছন্দ করেন। এক কথায় সংসারে শান্তি বজায় রাখতে বড় ভূমিকা রয়েছে সেই ব্যক্তি। কোনো ব্যক্তির হাতে অথবা হাতের আঙ্গুলে জন্মদাগ থাকলে তিনি নিজের কাজ নিজে করতেই ভালোবাসেন। অন্যের দয়া বা সাহায্য নেওয়ার পক্ষপাতী নন তিনি। পেটের কোনো অংশে জন্মদাগ রয়েছে এমন ব্যক্তিকে সমঝে চলবেন, কারণ সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত লোভী এবং স্বার্থপর। এমনকি ভালোবাসার মানুষকেও তিনি রেয়াত করেন না। নাকে জন্মদাগের অর্থ আপনি একজন সৃজনশীল ব্যক্তি, যে কোনো রকম আর্টে আপনার প্রতিভা রয়েছে। পায়ের নিচে জন্মদাগ, তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তি ঘুরতে ভালোবাসেন। ভবিষ্যতে ট্রাভেলকে পেশা হিসেবেও বেছে নিতে পারেন। এটা ছিল জন্মদাগ নিয়ে সংগৃহীত কিছু কথা। নিলয় এক ধ্যানে নাবিলার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ সেটা লক্ষ্য করে নাবিলা গলা খাকারে দিয়ে বলল, এই যে এভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে তো। নিলয় থতমত খেয়ে বলল, না, মানে বিষয়টা অন্যভাবে নিন না। তোমাকে দেখতে খুব কাছের কেউ একজনের মতো হুবহু লাগে, তাই তোমার মাঝে আমি তাকেই খুঁজে পাই এবং নিজের অজান্তেই তোমার মাঝেই হারাই। নাবিলা মুচকি হেসে বলল, এভাবে অন্যের মাঝে হারালে ডুবলে বিজনেস চলবে কি করে মিস্টার নিলয়? আর কে সেই কাছের কেউ জানতে পারি? নাবিলা, সে খুব কাছের। তো আমি কি বলছি, সে খুব দূরের? না, সে হৃদয়ে খুব কাছের, তো তাই। তো আপনার কাছের মানুষটার কাছে গিয়ে তার মাঝে ডুবলেই হয়, তাকে রেখে আমার দিকে নজর দিলে হবে? নিলয় চোখে জল টলমল করে উঠল। টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে চোখ মুছে নিলয় বলল, নাবিলা, কাছের মানুষটাও আজ এতটা দূরে যে চাইলেও দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এইটাই সব থেকে বড় কষ্টের কারণ। যে মানুষটার অস্তিত্ব মিশে আছে তার বিরহ ঠিক মতো মারাত্মক শ্বাসকষ্টের মতো। শ্বাসকষ্ট রোগী অক্সিজেনের জন্য যেমন ছটফট করে, বাঁচার জন্য অক্সিজেন যেমন ভীষণ দরকার পড়ে, কাছের মানুষ হয়ে বেঁচে থাকা সেই অক্সিজেন, তাকে ছাড়া বেঁচে থাকা 24টা ঘন্টায় যন্ত্রণা বয়ে চলার মতো কষ্টকর। নিলয়ের কথা শুনে নাবিলার চোখেও জল টলমল করে উঠল। কথা শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে নিলয় অফিস থেকে বের হয়ে গেল। নাবিলাও বের হলো। একটা কফি শপ অতিক্রম করে যাবার সময় নাবিলা খেয়াল করলো কফি শপের স্বচ্ছ কাচের দেওয়ালের ওপাশে কয়েকজন যুবক যুবতী দাঁড়িয়ে সিরিয়াস কিছু নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে। সেখানে মীরাও আছে এবং মীরাকে খুব আপসেট দেখাচ্ছে। নাবিলা কাচের দরজা ঠেলে কফি শপে ঢুকে মীরার কাছে গিয়ে বলল, কি হয়েছে মীরা, কোনো সমস্যা হয়নি তো? মীরা ইশারায় সামনে দাঁড়ানো যুবককে দেখিয়ে কান্নাজড়িতে কণ্ঠে বলল, আমাকে এত এত ভালোবাসার স্বপ্ন দেখিয়ে সে অন্য কারোর সাথে আবার সম্পর্কে জড়িত। এই যে আজ জানতে পারলাম ওর পাশের ওই মেয়েটির সাথেই ওর সম্পর্ক চলে। সেটা আজ হঠাৎ এই কফি শপে কফি খেতে এসেই হাতে নাতে ধরে ফেলেছে বলে আমাকে যাচ্ছে তাই বলছে। মীরার প্রেমিক তার ছেলের হাসি হেসে বলল, তোর আবার প্রেম? তোর মতো বড় লোকের মেয়েদের কাছে টাকা আর অহংকার, কথায় কথায় ন্যাকামি আর প্যারা ছাড়া কি দিতে পারিস? নাবিলার মাথার রাগ চেপেছে ভীষণ। মীরার প্রেমিককে বলল, নাম কি তোমার? মীরার প্রেমিক বলল, আমি মজনু। সবার সামনে টেনে মজনুর গালে একটা থাপ্পড় মেরে দিল নাবিলা। মজনুর মনে হলো গালের উপর দিয়ে বড়সড় একটা ঝড় বয়ে গেল। মাথায় চক্কর, দু চোখ ঝাপসা। থাপ্পড়ের ঠেলায় ঘুরে গিয়ে নিজের সাথে আসা বন্ধুকে বলল, আমাকে থাপ্পড় মারা? এত বড় সাহস! মজনুর বন্ধু মজনুকে ধরে ঘুরিয়ে নাবিলার সামনে দাঁড় করিয়ে বলল, থাপ্পড়
আমি মারিনি, ইনি মেরেছে। মজনু সাথে আসা বন্ধুদের বলল। আমাকে থাপ্পড় মারলো আর তোরা চুপ। মেজাজ কিন্তু গরম হচ্ছে খুব। মজনুর কথা শুনে এক বন্ধু বলল। বাহ দুস্ত বাহ, কি দারুণ ছন্দ। মজনু বলল। চুপ কর, কানের উপরে একটা দিলে কমায় পাঠালে বুঝবি কি ভালো কি মন্দ। একটা ছুরি বের করে নাবিলার গলায় ধরে মজনু বলল। मजनू नाम सुन के लाभार समझा क्या? कुछ मजनू डेंजरस भी होता है। মজনুর হাব ভাব দেখে ভয়ের বদলে নাবিলার হাসি পাচ্ছে খুব। নাবিলাকে হাসতে দেখে ছুরিটা নাবিলার গালে চেপে ধরে মজনু বলল। আমার গালে থাপ্পড় মেরেছিস, তোর গালে এই ছুরি দিয়ে এমন দাগ বসিয়ে দিব আজীবন দেখবি আর মনে মনে ভাববি ভুল স্থানে বাহাদুরি দেখানোর ফল এত ভয়ঙ্কর হয়। নাবিলা চোখের পলকে মজনুর হাত থেকে চাকু কেড়ে নিয়ে মজনুর তলপেটে একটা কিক মারতেই মজনু কফি শপের চেয়ার টেবিল নিয়ে উল্টে পড়ে গেল। এই দৃশ্য দেখে মজনুর সাঙ্গপঙ্গরা ফার্স্ট মোশনে গায়েব। নাবিলা এগিয়ে গিয়ে মজনুর ঠ্যাং ধরে টেনে তুলে চেয়ারে বসিয়ে আরও একটা চেয়ার টেনে নাবিলা মজনুর মুখোমুখি বসে বলল। তোমরাই যদি মেয়েদের সম্মান না দাও তাহলে পরের প্রজন্ম কি শিখবে? কাদের কাছ থেকে শিখবে? যে মেয়েটি তোমায় পাগলের মতো ভালোবাসে তার সাথে প্রতারণা করছো, আর তুমি ভুল কাউকে সিলেক্ট করে যখন সেখান থেকে প্রতারিত হবে তখন তোমার কাছে পৃথিবীর সব মেয়েরা খারাপ। কি অদ্ভুত লজিক তোমাদের! মানে পজিটিভ থিঙ্কিং ব্যাপারটা তোমাদের মাথায় আসে না। সব মেয়েরাই তার প্রেমিককে প্রচণ্ড ভালোবাসে বলে একটু বেশি খেয়াল রাখে, কারণে অকারণে রাগ অভিমান করে, সন্দেহ করে। এসব নেকামি নয়, প্রেমিকের প্রতি প্রবল ভালোবাসা এটা। বুঝতে পেরেছ? মজনু কাতর গলায় বলল। আপু, আপনি কি ব্রুসলির দূর সম্পর্কে আত্মীয় নাকি? কিকটা আর 2 ইঞ্চি নিচে লাগলেই আমার পিতৃত্বের স্বাদ গ্রহণ করা হয়তো আর এই জন্মে হতো না। নাবিলা হেসে ফেলে বলল। আত্মরক্ষার জন্য আমার স্পেশাল টেকনিক নিয়ে আছে। যাই হোক, যে তোমায় পাগলের মতো ভালোবাসে তাকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখো। অবহেলা করে তার হৃদয় ভেঙে তুমি কখনো সুখী হতে পারবে না, বুঝছো? মজনু মিনমিন করে বলল। এভাবে এত সুন্দর করে ধোলাই দিয়ে পৌঁছালে কে না বোঝে আপু? মজনু মীরার কাছে ক্ষমা চেয়ে নিল। নাবিলা মীরাকে বলল। তোমার প্রেমিক মজনু এভাবে টোটো করে ঘুরে আড্ডাবাজি করলে চলবে? তোমার ভাইয়ার অফিসে HR ডিপার্টমেন্টে একজন ম্যানেজার প্রয়োজন, সেখানে মজনুকে জয়েন করাও, নয়তো আজীবন বাবার হোটেলে খাওয়াবে তোমায়। নিজের গর্ব করার মতো কিছু থাকবে না। মজনু আবেগে নাবিলাকে বলল। আপু, আপনি মানুষ না? নাবিলা অবাক হয়ে বলল। মানুষ নয় তো কি, এলিয়েন? মজনু বলল। মানুষের উপরে যদি কিছু থাকে তাই ধোলাই দিয়েন, সঠিক বুঝ দিয়েন। এখন আবার জব, একদিনে আপনার কাছ থেকে কত প্রাপ্তি। নাবিলা মুচকি হেসে বলল। তুমি আসলে মজার লোক মজনু। আচ্ছা আমি যাচ্ছি, তোমরা আড্ডা দাও। নাবিলা কফি শপ থেকে বেরিয়ে চলে গেল। নাবিলা চলে যেতেই মজনু মীরাকে বলল। এমন ডেঞ্জারাস মেয়ে তোমার আত্মীয় স্বজনের লিস্টে আছে, আগে যদি জানতাম। মীরা মুচকি হেসে বলল। এবার জানলে তো, বিষয়টি মনে রাখলেই হবে। সকালে অফিসে এসে নিলয় চেয়ারে বসে ভাবছে হিমির কোমরের সেই জন্মদাগের কথা। নাবিলার আচরণ হুবহু হিমির মতোই একদম। তাহলে কি হিমি মারা যায়নি? সেটা কিভাবে সম্ভব? হিমিকে যে নিজের চোখের সামনে কবরবাসী হতে দেখেছে। সে যাই হোক, অন্তত যে কোনো উপায়ে এটা শিওর হতে হবে যে নাবিলার কোমরেও জন্মদাগ আছে কিনা। নিলয় নিজেও জানে এটা পাগলামি, কিন্তু নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছে না নিলয়। অবশেষে একটা ফোন দিয়ে আটতে সক্ষম নিলয়। নাবিলাকে ডেকে সামনে চেয়ারে মুখোমুখি বসিয়ে আমতা আমতা করে বলল। আচ্ছা নাবিলা, শাড়ি চিনো তো নাকি? নাবিলা ভীষণ অবাক হয়ে বলল। মিস্টার নিলয়, আপনার কি আমাকে এলিয়েন মনে হয়? না মানে নাবিলা সেরকম বলতে চাইনি। তো কি, শাড়ি চিনব না মানে? একটা মেয়েকে তার সবচেয়ে পছন্দের বস্ত্রের কথা জিজ্ঞেস করছেন চেনে কিনা। শরীরটা ঠিক আছে তো আপনার? হ্যাঁ একদম নাবিলা, বিষয় হচ্ছে ড্রেস ফেয়ার কাপড়ের ব্যবসার জন্য স্পেশালি শাড়িগুলো হাইলাইটস করার জন্য একজন মডেলের দরকার ছিল। ভেবে দেখলাম এটার জন্য তো তুমি পারফেক্ট। মডেল হবে? মডেল হওয়ার ইচ্ছে আমার নেই নিলয়।
প্লিজ, এবারের মতো প্লিজ নাবিলা। আচ্ছা, তো কি করতে হবে? সুন্দর করে শাড়ি পরে ফটোশ্যুট এবং 2-3টা শর্ট স্লো মোশনের ভিডিও ক্লিপের জন্য অবশ্য কোমরের কাছে শাড়ি গুজে থাকবে, হালকা বাতাসে শাড়ি সরে যাবে এবং অল্প করে তোমার কোমরের সামনের উপরের অংশ দেখা যাবে। তাহলে তো এটা কোমরের বিজ্ঞাপন হয়ে যাবে মিস্টার নিলয়। আগে সিদ্ধান্ত নিন, বিজ্ঞাপন ঠিক কোনটার দিতে চান, কোমরের নাকি শাড়ির? নাবিলার কথায় থতমত খেয়ে চুপ হয়ে গেল নিলয়। নাবিলা মুচকি এসে নিলয়ের সামনে থেকে উঠে গিয়ে নিজের ডেস্কে বসলো। বিকেলে অফিসের কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল। ঝুঁকে চেয়ারের নিচে পড়া কলমটা তুলতে গিয়ে বুক চেপে ধরে নিলয় হঠাৎ বসে পড়ল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাবিলা ছুটে এসে নিলয়কে তুলে চেয়ারে বসিয়ে হাঁট সোজা বুকের বাম পাশে হাত রেখে বলল, একদম রিল্যাক্স, অস্থির হওয়া যাবে না, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করুন। নিলয় অবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে নাবিলার দিকে। হিমিও ঠিক এভাবেই বুকে হাত রেখে এই কথাগুলো বলতো। নাবিলা বলল, এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। নিলয় বলল, আসলে মেডিসিনটা সঙ্গে করে আনতে ভুলে গিয়েছি নাবিলা। ডক্টর ডাকতে হবে না, আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেই হবে, যদি তোমার আপত্তি না থাকে। ওকে, তাই হবে। বলে নিলয়কে ধরে ধীরে ধীরে অফিস থেকে বেরিয়ে এসে গাড়িতে বসে ড্রাইভ করছে নাবিলা। নিলয়ের ঠোঁটে রহস্যময় মুচকি হাসি। নিলয়কে তার বেডরুমে শুইয়ে দিয়ে নাবিলা উঠতেই নিলয় নাবিলার হাত টেনে ধরল। নাবিলা ভীষণ অবাক হয়ে বলল, ব্যাপার কি? নিলয় বলল, আজকে রাতটা না হয় এখানে থেকে যাও। চোখ বড় বড় করে নাবিলা বলল, মনে আবার মতলব নেই তো আপনার? আমি কি আপনার বিয়ে করাবো যে রাতে আপনার সাথে আপনার শয্যা সঙ্গী হব? নিলয় মুচকি হেসে বলল, মতলব জিনিসটা নেই, আর কুমতলব তো দূরের কথা। নিলয় ধীরে ধীরে উঠে গিয়ে ড্রয়ার থেকে ফ্রেমে বাঁধানো একটি ছবি এনে নাবিলার হাতে দিল। ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নাবিলা। ছবির মেয়েটি দেখতে হুবহু নাবিলার মতোই। নাবিলা ছবিটা বেডের উপর রেখে নিলয়কে বলল, গোপনে আমার ছবি তুলে ফ্রেমে বাঁধালে কি আমি পটে যাব ভাবছেন? অতটাও বোকা নই, আর আপনার মতলব ভালো মনে হচ্ছে না আমার। নিলয় ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে বলল, ওই ছবিটা তার, যাকে হারিয়ে বেঁচে থেকে মৃত আমি। মানে যার মাঝে নিজেকে হারিয়েছে, তাকে হারিয়ে নিজেকে খুঁজে পাচ্ছি না। ঠিক কিসব বলছেন এসব নিলয়? আপনার হার্টের সমস্যা, মাথায় নাই। ভুলভাল কথা বন্ধ করুন। ভুলভাল বলছি না নাবিলা, ছবিটা ওই মেয়েটা, আমার স্ত্রী হিমি, যে আমার বুকের উপরে মাথা না রাখা পর্যন্ত আমার চোখে ঘুম আসতো না, যার কপালে 1000টা চুমু না খেলে মনে শান্তি হতো না। জানো, আমার কপালে নাকে নাক, ঠোঁটে ঠোঁট লাগিয়ে ঘুমাতাম। দুজনের নিঃশ্বাসের প্রতিটা মুহূর্ত দুজন অনুভব করে গভীর প্রেমে ডুবতাম। রাতে দুজনের শরীরে অনাবৃত, দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে মিশে যেতাম দুজনায়। সেই মানুষটা আজ আমার থেকে বহু দূরে। বাইরে থেকে আমাকে জীবন্ত মনে হলেও ভিতর থেকে কেমন জানি মরে গেছি সেই কবেই নাবিলা। নিলয়ের কথা শুনতে শুনতে নাবিলা একটা ঘোরের মধ্যে পড়ে গেল। নিলয় আবার বলল, ছবির এই মেয়েটা তুমি নও, ও হিমি, আমার স্ত্রী। হঠাৎ নিলয়ের রুমে ঢুকে নাবিলাকে দেখে হিমির আত্মা মনে করে ভূত বলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল মীরা। নিলয় হেসে ফেলে নাবিলাকে বলল, হঠাৎ করে তোমাকে হিমি ভেবে মীরার এই দশা। নাবিলা অবাক হয়ে বলল, কিন্তু মীরা তো আমাকে চেনে, আমাকে দেখতে হিমির মতো লাগে, তাও নিশ্চয় সে জানে, তবু কেন? নিলয় বলল, হঠাৎ হঠাৎ আচমকি কেমন হয়ে যায়, মানুষের সেন্স সব কিছুই গলিয়ে ফেলে। নাবিলা বলল, আচ্ছা, তাহলে একটা প্ল্যান করি, আমি লুকিয়ে পড়ি। আপনি মীরার হুঁশ ফিরলে বলবেন আপনার পাশে কেউ ছিল না, তারপর শুরু হবে খেলা। নিলয় অবাক হয়ে বলল, কিন্তু কেন নাবিলা? নাবিলা উঠে দাঁড়িয়ে বলল, সুযোগ এড়িয়ে যেতে নেই, কাজে লাগাতে হয়, যা বলেছি তাই করেন। নাবিলা গিয়ে আলমারির পিছনে লুকিয়ে পড়ল। নিলয় উঠে মীরার মুখে জল ছিটিয়ে দিতেই হুঁশ ফিরল। উঠে বসে নিলয়ের খাটের দিকে নজর বুলিয়ে মীরা বলল, সে কই ভাইয়া? সে মানে কে মীরা? আরে, তোমার পাশেই তো বসা ছিল, হিমি ভাবির মতো কেউ একটা। আচ্ছা,
তাহলে কি নাবিলা আপু এসেছিল? সে আমাদের বাসায় আসতে যাবে কেন? আর আসলে আবার গায়েব হয়ে যাবে কেন? কী সব ভুলভাল বকছিস তুই? ভাইয়া, তোর রুমে মনে হয় হিমি ভাবির আত্মা আছে। থাকতেও পারে মীরা, অনেক বেশি ভালোবাসি তো, সেই ভালোবাসার টানে হিমির আত্মা ছুটে এসেছে। তাও তো ভালো, হিমি নেই কিন্তু হিমির আত্মা তো আছে। একবারে কিছু থাকা না থাকার চেয়েও তো কিছু থাকা ভালো। ভাইয়া, কি সব বলো? যেসব শুনছিস সেসব। বাবা গো, আমি নাই বলে মীরা উঠে দ্রুত পায়ে চলে গেল। নিলয় উঠে রুমের দরজা বন্ধ করে এসে বিছানায় বসলো। নাবিলা আলমারির পিছন থেকে বেরিয়ে এসে নিলয়কে বলল। এবার শুরু হবে আসল খেলা। নিলয় অবাক হয়ে বলল। তার মানে কি নাবিলা, তুমি কি করতে চাইছো? নাবিলা বলল। মৃত হিমি আপুকে আবার সবার চর্চায় আনতে চাইছি, মুখে মুখে তার নামের উপস্থিতি থাক। এদিকে আজকে হার্টের সমস্যা যে অভিনয় করেছিল নিলয়, সেটার উদ্দেশ্য ছিল নাবিলাকে বাসা পর্যন্ত নিয়ে আসা। যেভাবে হোক নাবিলার কোমর চেক করতে হবে, তার কোমরে জন্মদাগ আছে কি নেই। নিলয়ের হার্টে সামান্য সমস্যা আছে, কিন্তু আজ আদৌ কোনো সমস্যা ছিল না। নিলয় নাবিলাকে বলল। খুব কফি খেতে ইচ্ছে করছে, দুটো কফি আনবে? পাশের রুমে কফি মেকার আছে। জি অবশ্যই। বলে নাবিলা উঠে রুমের দরজা খুলে পাশের রুমে চলে গেল। নাবিলা চলে যেতেই উঠে গিয়ে একটা ঘুমের ওষুধ এনে আবার বিছানায় শুয়ে পড়ল নিলয়। কিছুক্ষণ পরে দুহাতে 2 কাপ কফি নিয়ে ফিরল নাবিলা। বেডের পাশে টেবিলে কফির কাপ রেখে মিষ্টি হেসে নাবিলা বলল। নিন, খেয়ে দেখুন। কফির কাপে হাত দিয়ে নিলয় বলল। ইস, আর একটু কষ্ট করবে? কি বলুন? কফি মেকারের পাশে আমার হার্টের ওষুধটা রেখেছিলাম, যদি একটু নিয়ে আসতে। আচ্ছা, যাচ্ছি। নাবিলা আবার পাশের রুমে চলে যেতেই ঘুমের ওষুধ গুঁড়ো করে নাবিলার কফির সাথে গুলে দিল নিলয়। অনেকক্ষণ খোঁজাখুঁজির করে কোথাও ওষুধ না পেয়ে ফিরে এসে নাবিলা বলল। কই পেলাম না তো ঘুমের ঔষধ কোথাও? নিলয় অবাক হবার ভান করে বলল। ইস, হয়তো অন্য কোথাও রেখেছি, মনে নেই ঠিক। আচ্ছা, পরে দেখা যাবে। তুমি কফি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। নাবিলা কফির কাপে চুমুক দিল। নিলয় ঠোঁটে রহস্যময় হাসি রেখা ফুটে উঠল। এই ভেবে যে সফলতার দ্বার প্রান্তে প্রায় পৌঁছে গেছে সে। নাবিলাকে ধরে নিজের বেডে শোয়ালো নিলয়। উদ্দেশ্য হাসিল করার এই তো মোক্ষম সবাই। নাবিলার কোমরের উপর সতর্কতার সাথে হাত রাখলো। পাওয়ারফুল ঘুমের ওষুধ মিশ্রিত কফি খেয়ে খুব দ্রুত ঝিম মেরে এসেছিল নাবিলার মাথা। 2 চোখ ঝাপসা হয়ে এসে কেমন ঢলে পড়েছিল। আসলে নিলয় যখন হার্টের ওষুধ আনতে বলেছিল, কফি মেকারের পাশে হার্টের ওষুধ গ্যাপ পেলেও প্রেসক্রিপশনে ঘুমের ওষুধ লেখা ছিল। সেটা পায়নি দেখেই ফিরে এসে বলেছিল ঘুমের ওষুধ পায়নি, এবং নিলয়কে বিশ্বাস করে বলেই ওটা নিয়ে তেমন কোনো সন্দেহ করেনি নাবিলা। কিন্তু সেই ওষুধ সরিয়ে এনে আগেভাগেই রেখে দিয়েছিল নিলয়। নাবিলার কোমরের কাপড় সরাতে এমন সময় দরজার বাইরে থেকে আওয়াজ করে মীরা বলল। ভাইয়া, রাতের খাবার খেতে আসো, সবাই তোমার জন্য ওয়েট করছে। তুই যা, আমি আসতেছি। বলে নিলয় বেড থেকে নামলো। সবাই অপেক্ষা করে বলতে নিলয়ের চাচা, তার স্ত্রী এবং 2 ছেলে মেয়ে মীরা ও রাকিব। নিলয়ের পুরো পরিবার সড়ক দুর্ঘটনায় মারা যাবার পর থেকে নিলয় নিজের বাড়ি ছেড়ে এখানেই থাকে, চাচার বাসায়। এখানে থেকেই বাবা রেখে যাওয়া বিজনেস সামলায়। আসলে পরিবার হারিয়ে পরিবারের সম্পর্কে ধারণা আরও স্পষ্ট নিলয়ের। তাই চাচার পরিবার নিজের পরিবার ভেবে নিজের আলিশান বাড়িঘর ছেড়ে এইখানেই থাকে নিলয়। ডাইনিং টেবিলে এসে বসলো নিলয়। চাচি খাবার সার্ভ করে নিজেও বসলো। মীরা নীরবতা ভেঙে সবার উদ্দেশ্যে বলল। জানো, আজকে নিলয় ভাইয়ের রুমে হিমি ভাবির আত্মা এসেছিল। নিলয় বাদে বাকিরা ভীষণ অবাক হয়ে বলল। মীরা বলল। নয়, হ্যাঁ। তারপর আবার গায়েব হয়ে গেল। নিলয় বাদে সবাই সমস্বরে বলল। বলিস কি? মীরা মুখ গম্ভীর করে বলল। তোমরা যা শুনছো সেটাই বলেছি। মীরার বড় ভাই বলল। মুখে মেকআপ ঘষতে গিয়ে চোখে ঘষে ফেলেছিস মনে হয়, তাই ভুলভাল দেখছিস। কতবার বলেছি মেকআপ কম করে মাখ। আমার কথা শুনলে আর তোর মুখে এইসব আজগুবি গল্প শুনতে হতো না। মীরা ভেঙচি দিয়ে বলল। তোর বউকে যেন কোনদিন মেকআপ ঘষতে না দে। মীরার বড় ভাই রাকিব খুবই চালাক।
এবং উচ্ছনে যাওয়া যুবক। বাজে আড্ডা এবং নেশায় ডুবে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। রাকিব ও নিলয় সমবয়সী প্রায়। খেতে খেতে রাকিব নিলয়কে বলল, নিলয়, এতগুলো ফ্যাক্টরি পরিচালনা করতে নিশ্চয়ই তোর হিমশিম খেতে হয়। তাছাড়া হিমি ভাবিকে হারিয়ে তোর মানসিক অবস্থাও ভালো নেই বোধহয়। বলছিলাম আপাতত কেমিক্যাল ফ্যাক্টরিটা আমি দেখভাল করি, একটু হলেও তোর প্রেশার কমবে। নিলয় সবার সামনেই রাকিবকে বলল, তোর হাতে ফ্যাক্টরি ছাড়া মানে কয়েকদিন পর তোকে খুঁজে পাওয়া গেলেও ফ্যাক্টরি আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আগে থেকে এই বিশ্বাসটা অর্জন করো যে তুমি পারফেক্ট। তারপরে দেখা যাবে। অসৎসঙ্গ ত্যাগ করো, নেশা পানি ছাড়ো। কারণ আমি বেঁচে থাকতে আমার বাবার রেখে যাওয়া কোনো কিছুই বিন্দুমাত্র ক্ষতি হতে দিব না। সবার সামনে কথা বলার কারণে রাকিব ভীষণ রেগে গিয়ে টেবিল ছেড়ে উঠে চলে গেল। রাকিবের বাবাও উঠে চলে গেল। তার ছেলেকে নিলয়ের বলা কথায় তারও খারাপ লেগেছে। তাই নিলয়ের চাচি নিলয়কে বলল, ওদের কথা বাদ দে তো বাবা। শোন, বহুদিন তোকে একটা কথা বলবো বলবো করেও বলা হয় না। এটা আমার আর তোর চাচার ইচ্ছে, তুই পূর্ণ করবি বল। নিলয় বলল। কি ইচ্ছে বলো? চাচি বলল, তোর সাথে মীরার বিয়ে। এই কথা শুনে নিলয় এবং মীরা দুজনেই হ্যাং হয়ে গেল। মীরা ভাবছে এরকম কিছু হলে তার ভালোবাসার মজনু তো ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে যাবে। এই দৃশ্য দেখার আগে হারপিক সেবন করে মরে যাওয়াই ভালো। নিলয় বলল, এইসব কি বলেন চাচিমা? এইটা কি করে সম্ভব? আমি মীরাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসি। এটা অসম্ভব। আপনাদের ইচ্ছাটা আমি পূরণ করতে পারবো না, আমার পক্ষে যা সম্ভব না। মীরাও বলল, বিষয়টি বেদনার মা। আমিও নিলয় ভাইয়াকে বড় ভাইয়ের মতো মানি। মা চোখ গরম দিতেই মীরা চুপ হয়ে গেল। চাচি আবার নিলয়কে বলল, চাচা তো ভাই বোনের মধ্যে বিয়ে সাথী হওয়া তো নিলয়, এটা দোষের কিছু না। তুই একটু ভেবে দেখিস, তা না হলে আমার চেয়ে বেশি কষ্ট পাবে তোর চাচা। নিলয় চুপচাপ উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে প্রতি রাতের মতোই ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে টিভি দেখতে লাগলো। ঘুমানোর আগে এটা নিলয়ের রোজকার অভ্যাস। নিলয়ের চাচি প্রতিবারের মতোই দুধ গরম করে 1 গ্লাস দুধে মীরাকে দিয়ে নিলয়ের জন্য পাঠালো। কিন্তু আজকের দুধ প্রতিদিনের মতো স্বাভাবিক নয়, ঘুমের ওষুধ মেশানো দুধ। সেটা মীরাও জানে না। ড্রয়িং রুমে এসে নিলয়ের হাতে দুধের গ্লাস দিয়ে মীরা বলল, ভাই, বিয়ের আগে মজনুকে বিধবা করিস না আব্বু আমার কথায় প্লিজ। মজনুর প্রেমে অলরেডি লাইলা আমি। কি বলিস এসব মীরা? তোর মাথা খারাপ, এমন কিছুই হবে না। মীরা আবার কিচেনে মায়ের কাছে চলে আসলো। মা মীরাকেও 1 গ্লাস দুধ খেতে দিল এবং এই দুধেও ঘুমের ওষুধ মেশানো। দুধ খেয়ে মীরা মায়ের সাথে কাজে হেল্প করছে এবং ধীরে ধীরে মীরাও ঘুম পাচ্ছে। ওদিকে ঘুমের ওষুধ মেশানো দুধ খেয়ে নিলয় সোফায় ঘুমিয়ে পড়েছে। মীরাও চেয়ারে বসে ঘুম। রাকিবকে ডেকে মা বলল, শোন, নিলয়কে ধরে মীরার রুমে শুয়ে দিয়ে আয়। রাকিব অবাক হয়ে বলল, কি বলছো এইসব মা? মাথা ঠিক আছে তো? রহস্যময় হাসি হেসে মা বলল, তোর বাবার আর আমার প্ল্যানটা ব্যর্থ হবে মনে হয়, তাই ভিন্ন পদ্ধতি। তোকে খাবারের টেবিলে অপমান করলো, আমি মা হয়ে সহ্য করব বুঝি? নিলয়কে মীরার রুমে শুয়ে দিয়ে আয়। তারপর সকালে এমন একটা ব্লাস্ট হবে, হয়তো নিলয় মীরাকেই বিয়ে করবে, নয়তো জেলে যাবে। তারপর ওর সব কিছুই তোর। নিলয় গভীর ঘুমে আচ্ছন্ন। রাকিব নিলয়কে নিয়ে গিয়ে মীরার রুমে মীরার বেডে শুইয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। মা মীরাকে নিয়ে নিলয়ের পাশে শুইয়ে দিয়ে বাইরে থেকে দরজা ছিটকানি লাগিয়ে দিয়ে রহস্যমাখা হাসি হেসে চলে গেল। মীরার বেডে মীরা ও নিলয় গভীর ঘুমে আচ্ছন্ন। নিলয় জানে না কত বড় ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে সে। ওদিকে নিলয়ের রুমে ঘুমিয়ে আছে নাবিলা। নিলয় নিজের রুম থেকে বেরিয়ে আসার সময় ফোনটা রেখে এসেছিল বেডে। রাত্রি দেবপ্রহরে নিলয়ের ফ্যাক্টরির নাইট শিফটে ডিউটিরত কোনো এক স্টাফ সম্ভবত জরুরি প্রয়োজনে নিলয়ের ফোনে কল দিচ্ছে বারবার। কানের কাছে ফোনের রিং বাজায়। ঘুম ভেঙে গেল নাবিলার। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলল, স্যার, আমেরিকান বায়ারের দুপুরের পরে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আবার জানালেন সকালে আসবে। আপনাকে জানানোর প্রয়োজন, তাই এত রাতে বিরক্ত করলাম। সকাল সকাল চলে আসবেন অফিসে আজ।
নাবিলা কল কেটে দিয়ে খেয়াল করে, দেখলো নিলয় তো রুমে নেই। তাহলে গেল কোথায় এত রাত্রে? দীর্ঘ সময় অপেক্ষার পর উঠে বসলো। এখানে আসার পরে এবং নিলয়ের চাচাচাচি মীরা রাকিব বাসায় ফেরার আগেই কয়েকটি ওয়্যারলেস মাইক্রোফোন বিভিন্ন জায়গায় সেট করে রেকর্ডিং চালু করে রেখেছিল নাবিলা। ডাইনিং টেবিলের নিচেও লাগিয়েছিল, কারণ এখানে সবাই জড়ো হয় একত্রে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করে। নাবিলা ফোনে ইয়ারফোন লাগিয়ে কানে দিয়ে রেকর্ড প্লে করলো। স্কিপ করে শুনতে শুনতে এক জায়গায় এসে থমকে গেল নাবিলা, যেখানে নিলয়ের চাচি এবং তার ছেলে নিলয়কে ফাঁসানোর ষড়যন্ত্রের আলোচনা করছিল। নিলয়কে মীরার রুমে শুইয়ে দিয়ে নাবিলা ভীষণ অবাক। যে পরিবারকে নিজের পরিবার ভাবে নিলয়, সেই পরিবার নিলয়কে নিয়ে এমন ষড়যন্ত্র কিভাবে করতে পারে? তাহলে কি নাবিলার সন্দেহ সঠিক? যাই হোক, নিলয়কে এই ষড়যন্ত্র থেকে বাঁচাতে হবে। রাত শেষের দিকে নাবিলা উঠে দরজা খুলে পা টিপে টিপে মীরার রুমের সামনে গিয়ে চিটকানি খুলে নিলয়কে মীরার বেড থেকে কোনো মতে নামিয়ে কাঁধে ভর করিয়ে নিলয়ের রুমে এসে বেডে শুয়ে আবার গিয়ে সেরকম মীরার দরজার ছিটকানি বাইরে থেকে লাগিয়ে দিয়ে আসলো। নিলয়ের ঘুম ভেঙে গেল। এত কিছু ঘটে গেল তার কিছুই টের পায়নি নিলয়। নাবিলাকে সজাগ দেখে অবাক হয়ে বলল, তুমি এখনো সজাগ নাবিলা? নাবিলা বলল, আমার ঘুম না ভাঙলে আপনার যে সর্বনাশ হয়ে যেত নিলয়। মানে কি বলছো এসব নাবিলা? সকাল হলেই বুঝতে পারবেন সেটা। এখন সবাই জেগে ওঠার আগে আমার এখান থেকে চলে যেতে হবে। এখনো তো ভোর হতে দেরি নাবিলা। সমস্যা নেই, আমি চলে যেতে পারবো। আপনি নিজের দিকে খেয়াল রাখবেন। কিন্তু বিষয়টা কি একটু বুঝিয়ে বলবে? সকাল হলেই বুঝতে পারবেন। নাবিলা তড়িঘড়ি করে চলে গেল। সকাল হতেই নিলয়ের চাচি মীরার রুমের সামনে এসে জোরে জোরে বলতে লাগলো, হায় সর্বনাশ, এটাও দেখা বাকি ছিল। দুধ কলা দিয়ে কাল সব পুষেছি এতদিন, নিলয় এমন সর্বনাশ করতে পারলো? নিলয়ের চাচা এবং চাচাতো ভাই রাকিব মীরার রুমের সামনে আসলো। রাকিব বলল, কি হয়েছে মা? নিলয় কি করেছে? মা বলল, কি করেছে আবার? মীরা সর্বনাশ করেছে। সারা রাত ধরে মীরার রুমেই আছে। মীরার বাবা বলল, দরজা তো বন্ধ, তুমি কি করে বুঝলে? মীরার মা বলল, আমি দুজনকে বেডে পাশাপাশি দেখেই বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছি, যাতে পালাতে না পারে। নিলয় তার রুমের দরজা থেকে উকি দিয়ে সব দেখছে আর মুচকি হাসছে। এতক্ষণে নাবিলার কথা বুঝছে এসেছে নিলয়। রাকিব মীরার রুমের দরজা খুলল। ভিতরে মীরা শটান হয়ে ঘুমাচ্ছে দিব্যি। সারা রুমে নিলয়ের কোনো অস্তিত্ব নেই। পিছন থেকে নিলয় এসে চাচিকে চাচি বলে ডাক দিতেই ভূত দেখার মতো চমকে উঠল চাচি। শান্ত মেজাজে নিলয় বলল, আমাকে নিয়ে কি বলা বলি হচ্ছে চাচি আম্মা? চাচি কি বলবে ভেবে না পেয়ে ইয়ে মানে করতে লাগলো। রাকিবও থ মেরে আছে। নিলয় কি করে মীরার রুম থেকে গায়েব হলো? নিলয়ের চাচা তার স্ত্রীকে বলল, কী সব বলছো? ঘাড়ে ভূত চেপেছে নাকি মতিভরম? নিলয় কাউকে কিছু না বলে চুপচাপ অফিসে চলে গেল। নাবিলা এগিয়ে এসে হাসি মুখে বলল, মিস্টার নিলয়, এবার সব কিছু ক্লিয়ার হলো তো? আমরা এমনই তাদেরকেই বিশ্বাস করে মনে স্থান দেই যারা ক্ষতি করার জন্য ব্যস্ত সর্বদা। আজও আপনার সাথে এমন কিছু ঘটতো যা আপনার জীবনটাকে আবারও একবার ওলটপালট করে দিত। নিলয় দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ তাই তো, অথচ আমি তাদের সবচেয়ে নির্ভরযোগ্য একজন ভরসা ভেবেছিলাম, কিন্তু ওরা এমনটা করবে কখনো ভাবিনি নাবিলা। এখন থেকে দেখছি নিজের বাড়িঘর ছেড়ে যাদের কাছে ভালো থাকার জন্য আশ্রয় নিলাম তারাই আমার বড় শত্রু। নাবিলা বলল, মিস্টার নিলয়, পানির অপর নাম জীবন। আবার এই পানিতে ডুবেই কত প্রাণীর মৃত্যু ঘটে। বিশ্বাস হলেও এতটা ভরসা করতে নেই, যেটাকে বলে অন্ধবিশ্বাস। কে কখন বিশ্বাসের সুযোগ নিয়ে পিঠে ছুরি মারবে তারও বিশ্বাস নেই। নাবিলা গত রাতের রেকর্ড তার মোবাইলে প্লে করে নিলয়ের সামনে রাখলো। সব কিছু শুনে ভীষণ অবাক নিলয়। আরও বেশি অবাক নাবিলার এই বুদ্ধিমত্তায়। নিলয় জিজ্ঞেস করলো, তুমি তো জানতেই এমন কিছু ঘটবে নাবিলা, তাহলে রেকর্ড করার চিন্তা কিভাবে তোমার মাথায় আসলো?
এবং রেকর্ডিং ডিভাইস তুমি আগে ভাগেই সেট করে রেখেছিলে সম্ভবত, কিন্তু কেন, কি ভেবে? নাবিলা বলল, সেসবের উত্তর আরও পরে দেওয়া হবে। আমার আরও একটি রাত আপনার চাচার বাসাতে থাকতে হবে লুকিয়ে, ঠিক গত রাতের মতো, এবং এর জন্য আপনার সহযোগিতা দরকার। বলুন করবেন? নিলয় বলল, তুমি এত বড় বিপদ থেকে আমাকে রক্ষা করলে এইভাবে? অবশ্যই করব, এবং তুমি চাইলে আবার আজ রাতেই হবে। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা রেখে নিলয় চাচাচাচি, মীরা এবং রাকিবকে ডেকে একটা রুমে নিয়ে গিয়ে বলল। জরুরি কথা আছে। এদিকে সেই সুযোগে দরজা দিয়ে ঢুকে নাবিলা নিলয়ের রুমে চলে গেল। নিলয়ের চাচা বলল, কি ব্যাপার নিলয়, কোনো সমস্যা? নিলয় বলল, চাচা, দীর্ঘদিন আপনাদের এখানে থেকেছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন সবাই। আমার এখানে নিজের ঘরবাড়ি ঠিকঠাক করে বসবাস করার সময় এসেছে। সবাই চুপচাপ। সকালের বিষয়টি যে নিলয় বুঝতে পেরেছে সেটা বুঝেই আর কারো বলার মতো কোনো অপশন নেই। নিলয় নিজের রুমে চলে আসলো। দরজা বন্ধ করে গিয়ে বেডে বসলো নিলয়। নাবিলা সামনে এসে বলল, প্রিয় মানুষদের মুখোশ উন্মোচিত হলে পৃথিবীটা ওলটপালট হয়ে যায়, তাই না নিলয়? আর তার চেয়ে মারাত্মক কষ্টকর প্রিয় মানুষটাকে হারানো। আপনার মতোই প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণা দিনরাত আমিও ছটফট করছি। নিলয় অবাক হয়ে বলল, কাকে হারানোর যন্ত্রণা তোমার নাবিলা? আর এবার অন্তত সত্যিটা বলো, কে তুমি? নাবিলার ঠোঁটে রহস্যময় হাসি। নিলয়ের পাশে বেডে বসে নাবিলা তার ব্যাগ থেকে একটি সাদা শাড়ি বের করলো। সেটা দেখে নিলয় অবাক হয়ে বলল, এই, তুমি কি বিধবা নাকি? নাবিলা ভ্রু কুঁচকে বলল। বিয়ের আগে কেউ বিধবা হয় নাকি? নিলয় আরও অবাক হয়ে বলল, তাহলে অবিবাহিত বালিকার ব্যাগে বিবাহিত শাড়ি কেন শুনি? দরকার আছে। বলে নাবিলা ব্যাগ থেকে লম্বা সাদা নকল চুল, পাউডার এবং আলতা বের করলো। সেসব দেখে নিলয় আবার বলল, এগুলো মানে কি নাবিলা? এসব দিয়ে কি হবে শুনি? নাবিলা বলল, শুনতে হবে না, পরে জানবেন। এবার ঘুমানোর চেষ্টা করুন। শাড়ি এবং বাকি সব টেবিলের উপর রেখে নিলয়ের পাশে শারীরিক দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল নাবিলা। রাত 12টার জানান দিল দেওয়াল ঘড়ি। নাবিলা চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে আছে। নিলয়ের মাথায় ঘুরছে নাবিলার কোমরের সেই জন্মদাগ চেক করার বিষয়টি। নিলয় ধীরে ধীরে নাবিলার কোমরে হাত রাখলো। নাবিলা তো ঘুমের ভান ধরে আছে। নিলয়ের হাতের স্পর্শে নাবিলার পুরো শরীর কেমন একটা কামনার অনুভূতি খেলে গেল। নিলয় ঝুঁকে পড়ে নাবিলার কোমরের কাপড় সরালো। নিলয়ের গরম নিঃশ্বাস নাবিলার কোমর ছুঁয়ে দেহে কেমন এক অনুভূতি জাগিয়ে তুলেছে। নাবিলার ইচ্ছে হচ্ছে এই স্পর্শ আর নিঃশ্বাস দীর্ঘ সময় ঘিরে রাখুক তাকে। নাবিলার কোমরে ভালো করে দেখল নিলয়, কোনো জন্মদাগ নেই, তবুও একান্তভাবে নবযৌবনা একটা শরীর নিলয়ের মনে অন্য কিছু পাবার আকাঙ্ক্ষা প্রবল করে জাগিয়ে তুলল। নিলয়ের কি হলো নিজেই জানে না। আলতো করে নাবিলার পেটে হাত বুলাতে বুলাতে ধীরে ধীরে নিলয়ের হাত নাবিলার বুকে। অন্যরকম এক নেশায় এবং উত্তেজনায় দুজনেই বুঁদ হয়ে আছে। নাবিলার মন নিষেধ করলেও দেহ ভীষণ করে চাইছে নিলয়ের হাতের এই স্পর্শ অনুভব করুক তার সারা শরীর। এই স্পর্শে নাবিলা যেন বশীভূত হয়ে আছে। ধীরে ধীরে নিলয়ের ঠোঁট স্পর্শ করলো নাবিলার ঠোঁটে। কিছুক্ষণ এভাবে চলার পর বিষয়টি আরও গভীরে যাবার আগেই নাবিলা নিলয়কে ঠেলে সরিয়ে দিয়ে বলল, কিছু সময় ভালো লাগার লোভে আজীবন দুজনের কাছে দুজন ছোট হয়ে থাকার চেয়ে নিজেদের নিয়ন্ত্রণ করা বুদ্ধিমানের কাজ হবে। নিলয় বিষয়টা বুঝতে পেরে আর কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। দেওয়াল ঘড়ি রাত 3টা জানান দিল। নাবিলা উঠে সেই সাদা শাড়ি পরে নকল চুল লাগিয়ে পাউডার মেখে তার উপর নাকে মুখে এবং বিভিন্ন স্থানে আলতা মেখে নিল রক্তের মতন করে। নিলয় রুম থেকে বেরিয়ে রাকিবের রুমে এসে ঢুকলো নাবিলা। রাকিব গভীর ঘুমে আচ্ছন্ন। রুমে ডিম লাইটের মৃদু আলো। খাট থেকে দূরে দরজার পাশে আরও একটু অন্ধকারে দাঁড়িয়ে গলার স্বর ভারী করে নাবিলা কয়েকবার রাকিবকে ডাকলো। হঠাৎ রাকিবের ঘুম ভেঙে গেল। ধরপড়ে উঠে বসে দরজার কাছে নাবিলার ভৌতিক অবয়ব দেখে ভীষণ ভড়কে গেল রাকিব। হঠাৎ ঘুম ভেঙে গেলে মস্তিষ্ক সম্পূর্ণ অপ্রস্তুত থাকে এমন কিছু দেখার জন্য, কিন্তু এরকম কিছু দেখে ভয় রাকিবের গলা শুকিয়ে কাঠ। গলা দিয়ে কথা বের হচ্ছে না। রাকিবের হঠাৎ করে মনে পড়ল মীরা বলেছিল হিমি ভাবির আত্মার কথা। তাহলে এটা কি সেই হিমি ভাবির আত্মা?
রাকিব আরও ভীষণ ভড়কে গেল। নাবিলা আবারও সেই ভারী কণ্ঠে বলল, আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম রাকি, যে আমাকে তোমরা বাঁচতে দিলে না? রাকিব ভীষণ ভয়ে আতঙ্কিত, গলা দিয়ে কথা বের হচ্ছে না। এবার নাবিলা ধীরে ধীরে রাকিবের দিকে অগ্রসর হতে লাগলো। তাই দেখে ভয়ে কাঁদো কাঁদো কণ্ঠে রাকিব কোনো মতে বলল, আমাকে মেরো না হিমি ভাবি। বাবা মা প্ল্যান করে তোমাকে আর নিলয় ভাইয়াকে শেষ করে দিতে চেয়েছিল, কারণ তোমরা না থাকলেই নিলয় ভাইয়ের সব কিছু আমাদের হতো। প্ল্যান অনুযায়ী ট্রাকটা তোমাদের গাড়িতে ধাক্কা দিয়ে চলে যায়, তুমি মারা যাও, কিন্তু নিলয় ভাইয়া ভাগ্যক্রমে বেঁচে যায়। রাকিব ভয়ে গুটিসুটি মেরে চোখ বন্ধ করে আছে। এই ফাঁকে নাবিলা দ্রুত রাকিবের রুম থেকে বেরিয়ে চলে আসে। নাবিলার উদ্দেশ্য ছিল রাকিবের কথা রেকর্ড করার, সেটা কমপ্লিট। ভোর আবার আগে আগে নাবিলা নিলয়কে জাগিয়ে বেরিয়ে পড়ল। অফিসে বসে আছে নিলয়। গত রাতে করা রেকর্ড নিলয়ের সামনে প্লে করলো নাবিলা। রেকর্ডের কথা শুনে থমকে গেছে নিলয়, চোখে জল টলমল। নিজেকে সামলে নিয়ে নাবিলাকে বলল, যেটা সবাই অ্যাক্সিডেন্ট হিসাবে মেনে নিয়েছিল, তোমার সেটাকে মার্ডার কিভাবে মনে হলো? আর তার আগে প্রশ্ন, আসলে কে তুমি? নাবিলা রহস্যময় হাসি এসে বলল, আপনার স্ত্রী হিমি আগে থেকেই টের পেয়েছিল আপনার চাচা চাচি এবং চাচাতো ভাইয়ের ষড়যন্ত্রের আভাস, আর প্রতিদিনের ঘটনা সে সন্ধ্যায় লিখে আমাকে মেল করে দিত। ওর সন্দেহ সত্যি হলো, আপনার আত্মীয় স্বজনের লালসার শিকার হয়ে ওকে পৃথিবী ছাড়তে হলো। নিলয় সাথে সাথে থানায় ফোন করে পুলিশ ডেকে চাচা চাচি এবং চাচাতো ভাইকে অ্যারেস্ট করালো। খুব ভেঙে পড়েছে নিলয়। সন্ধ্যা ছুঁই ছুঁই। নিলয়ের পাশে দাঁড়ানো নাবিলা বলল, এবার সময় এসেছে আপনার সেই প্রশ্নের উত্তর দেবার। জানতে চান? নিলয় ভাঙা ভাঙা গলায় বলল, হ্যাঁ, এইবার বলো, কে তুমি? নাবিলা বলল, আমি হিমির যমজ বোন। আপনাকে হঠাৎ কোনো দিন সারপ্রাইজ দেওয়ার জন্য হিমি কখনো আমার কথা জানায়নি। এবার পেয়েছেন উত্তর? নিলয় অবাক চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে নাবিলার দিকে। নাবিলা বলল, এবার আমার ফেরার পালা। আমায় লন্ডনে ফিরে যেতে হবে। অবশ্যই লাস্ট ইমেইলে হিমি লিখেছিল, ওর যদি কিছু হয়ে যায় আমি যেন আপনার পাশে থাকি, ওর মতো করে আপনাকে আগলে রাখি। হিমির শেষ ইচ্ছা এবং আবদার পূর্ণ করতে আমার আপত্তি নেই। এবার আপনি বিদায় দিলে চলে যেতে পারি, আর আপনি চাইলে থেকে যেতে পারি। নিলয় নাবিলার হাত ধরে বলল, তুমি থেকে যাও, হিমির প্রতিচ্ছবি তুমি। তোমার মাঝে হিমিকে খুঁজে পাই আমি। আর কিছু হোক বা না হোক, সম্পর্ক বৈধ করে দিনরাত দু চোখ ভরে তোমাকে দেখতে চাই। অবশেষে নিলয় ও নাবিলার বিয়ে হয়ে গেল।